নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত। আজকের আরও একটি ভিডিওতে আগামী দিনে ভূগোলের পরে আজকে আমি ইকোনমি মানে অর্থনীতির সিরিজ নিয়ে চলে এসেছি। এখানে এসএসসি জিডির যে প্রিভিয়াস ইয়ারে যেসব কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করেছে এবং বর্তমান দিনে আর কি যে আসছে পরীক্ষাতে যেগুলো জিজ্ঞাসা করা যেতে পারে তার প্রিভিয়াস ইয়ার ডিসকাশন প্রপার অ্যানালাইসিস কীভাবে করা যাচ্ছে সেগুলো একটু দেখো। চলো প্রথম কোয়েশ্চেন। As per RBI in India, service sector account for dash of the GDP in 1980s. RBI এর মতে ভারতে পরিষেবা খাতে 1970-এর দশকে জিডিপি কত শতাংশ কন্ট্রিবিউট করতো আর কি? এর সঠিক উত্তর এর সঠিক উত্তর হচ্ছে 38.6%, মানে 38% তোমার কন্ট্রিবিউট করতে, মানে মোটামুটি যদি তুমি একটু দেখতে যাও প্রায় তুমি মানে 40% কাছাকাছি তুমি পেয়ে যাবে আর কি। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এটাতে একটু বলি, এটা ধরো 1980 শতকের কথা বলা হয়েছে, কিন্তু তোমরা জানো তারপরেই তোমার 1991-এ তোমার এলপিজি রিফর্ম শুরু হয়, ওই লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। সেই জন্য আর সেখান থেকে তোমার প্রচুর জিনিস খুলে যায়, তাই সার্ভিস সেক্টরটা তারপরে আর কি স্পাইক করতে থাকে। তো 1980s-এর সময়তে তোমার 38% ছিল, মানে মোটামুটি তুমি 40%-এর মতো বলা যেতে পারে। ওকে, নেক্সট। ফসল কাটার মৌসুমের মতো বছরের কিছু সময়ের জন্য অতিরিক্ত শ্রমিক বিনিয়োগ করলে কৃষি খাতে কি ধরনের বেকারত্ব তৈরি হতে পারে? এখানে বলেছে হোয়াট টাইপ অফ আনএমপ্লয়মেন্ট উইল বি জেনারেটেড বাই দ্য এগ্রিকালচার সেক্টর ইন কেস হোয়ার দ্য এমপ্লয়ি অ্যাডিশনাল লেবারার অনলি ফর সাম টাইম। মানে কিছু সময়ের জন্য তোমার একটা পার্টিকুলার সেশনের জন্য যখন ধরো ধান কাটা বা লাগানো হবে বা যে কোনো ফসল কাটা বা লাগানো হবে, সেই ধরনের এর যে বেকারত্বটা তৈরি হয় সেটা কোন ধরনের বেকারত্ব? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ওকে, সঠিক উত্তর হচ্ছে এখানে সিজনাল আনএমপ্লয়মেন্ট। যদি কেউ বাংলা না পড়তে পারো, এই যে এখানে দেখো, এখানে বলা হয়েছে হারভেস্ট সিজন, এই সিজন থেকেও তোমার সিজনাল আনএমপ্লয়মেন্ট। মানে ধরো যখন আমার দরকার আমি সেই সময় লেবারকে লাগাচ্ছি, ধান লাগানোর সময়, ধান কাটার সময়, সেই সময়তে তারপরে তার বাকি সময়টা সেই লেবারটা তোমার আনএমপ্লয়েড থাকছে, কোনো কাজ পাচ্ছে না, তাই এটাকে তোমার সিজনাল আনএমপ্লয়মেন্ট বলে। ওকে, এরপরে আসা যাক তোমার নেক্সট যে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। এখানে যে অপশনটা আছে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট বা ছদ্মবেশী মানে কি লুকিয়ে থাকা। এটা কি ধরনের জানো? ধরো তোমার একটা জমি আছে, এখানে জমিতে তোমরা 3 লোক কাজ করো, বাট দেখলে হয়তো হঠাৎ করে তোমার বাড়ির আরেকটা লোক এসেও জমিতে তোমার কাজ করতে শুরু করলো, মানে সে অতদিন কাজ করেনি, তারপরে সে কাজ করতে শুরু করলো। কিন্তু এখানে কি হলো, জমিতে লোকের সংখ্যাটা বাড়লো, কিন্তু জমিতে যে প্রোডাক্টিভিটিটা ধরো আগে যে পরিমাণ ফসল উৎপাদন হতো সেইটাই উৎপাদন হচ্ছে, মানে আলটিমেট লাভ কিছু হচ্ছে না, খরচাটা বাড়ছে। তো এই ধরনের বেকারত্বকে বলা হয় ইংরেজিতে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট বা বাংলায় ছদ্মবেশী বেকারত্ব। নেক্সট হচ্ছে তোমার সাইক্লিক আনএমপ্লয়মেন্ট, মানে চক্রীয় বেকারত্ব। এইটা কি? এইটা ধরো ইকোনমির কিছু সিজন চলে, কিছু সময় বুম চলে, কিছু সময় বাস্ট চলে। বুম বাস্ট এইরকম একটা ইকোনমিক সিজন চলে। ধরো যেমন কিছুদিন আগে, ধরো 1-2 বছর আগে কোভিড চলছিল, সেই সময় প্রচুর লোকের জব চলে গিয়েছিল, সেই সময় তোমার ইকোনমি তোমার বাস্ট সিজনে চলছিল। তারপরে কোভিডের পরে দেখবে ধীরে ধীরে প্রচুর পরিমাণে জবের আবার ডিমান্ড হতে শুরু করলো, সেই সময়তে তোমার লেবারেরও দরকার হলো, মানে ধরো যে মাইগ্রেন্ট লেবারগুলো বাড়ি চলে গেছিলো তাদের ডিমান্ডের দরকার হলো যখন লকডাউন আর খুললো। তাহলে সেই সময় কি তাদের একটা সাইকেলের মতন আর কি, যে এক সময় কাজ থাকবে, এক সময় কাজ থাকবে না। ওকে, এই ধরনের আনএমপ্লয়মেন্টকে তোমার বলা হয় সাইক্লিক আনএমপ্লয়মেন্ট। নেক্সট হচ্ছে তোমার স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টটা কি? যদি ধরো তোমার কোনো স্কিলের অভাবে, তোমার যদি কোনো স্কিল না থাকে, ধরো বর্তমান দিনে তুমি যদি কম্পিউটার না জানো তাহলে এমনি কোনো কাজবাজ করতে পারবে না। তাহলে যদি কম্পিউটার না জানার জন্য যদি কোনো লোকের কাজ চলে যায়, বা যে কোনো কাজ, শুধু কম্পিউটার নয়, পার্টিকুলারলি যে ধরো আমি কাঠের ইয়েতে কাজ করি, ধরো নতুন যে মেশিনারিগুলো আসছে সেগুলোর সাথে আমি অ্যাডপ্ট করতে পারছি না, তাহলে আমার জব চলে যাবে। তাহলে সেই ধরনের জব চলে যাওয়ার জন্য যে বেকারত্বটা সৃষ্টি হয় তাকে বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। ওকে, নেক্সট। A dash is a deposit account opted for many who wish to save certain part of their savings.
এটি হলো একটি ডিপোজিট অ্যাকাউন্ট যা অনেকে বেছে নেয় তাদের উপার্জনের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করার জন্য। সঠিক উত্তরটা এখানে হবে সেভিংস অ্যাকাউন্ট। আমরা ধরো সেভিংস অ্যাকাউন্টে তো সেভ করি, ধরো আমরা নর্মালি কি যে কোনো টাকা ধরো আমরা রোজগার করি তারপরে আমরা কোথায় রাখি, যে ধরো ওই সেভিংস অ্যাকাউন্টে আমাদের ব্যাংকে সেখানেই রাখি, বা আমরা ডিবেঞ্চার বন্ড শেয়ারে সেটা তো পরবর্তীকালে, মানে ওটা যারা ধরো একটু নলেজ পেয়ে যাচ্ছে শেয়ার মার্কেটের বা স্টক মার্কেটে তারা এইসবগুলো করে। লোন টোন সাধারণত ধার আমরা দিতে চাই না, আমাদের যেটা সেভিংস করে রাখি সেটা আমাদের ওই ব্যাংকের অ্যাকাউন্টে ফেলে রাখি, সেটা তাই কোথায় রাখি, সেটা সেভিংস অ্যাকাউন্টটাতে, তাই সেভিংস অ্যাকাউন্ট এটা সঠিক উত্তর। ওকে, নেক্সট, এ এক্সপোর্ট অফ গুড এনহ্যান্স, পণ্য রপ্তানি কি বৃদ্ধি করে, ধরো কোনো জিনিসকে আমি রপ্তানি করলাম সেটা আমার কিটা বৃদ্ধি করবে আর কি। এর সঠিক উত্তর হলো ফরেন এক্সচেঞ্জ। আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা আছে, যে বিদেশি মুদ্রার যে ভান্ডারটা, বৈদেশিক মুদ্রা ভান্ডারটা, সেইটাকে তোমার বৃদ্ধি করবে। কারণ ধরো আমি রপ্তানি করব, সেখান থেকে বিদেশের বিভিন্ন দেশ থেকে ডলার, ইউরো, যে দেশের যেমন কারেন্সি সেখান থেকে সেটা পাবো, তারপরে আমার দেশের আমার তোমার বিদেশি মুদ্রার ভান্ডারটা আমি ভর্তি করে রাখতে পারবো। তাছাড়া ধরো আমি বাইরের সাথে তো কোনো সম্পর্ক রাখতে পারবো না, বা ট্রেড করতে পারবো না। ধরো আমাদের ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে তোমার ক্রুড অয়েলের দরকার হয়েছে, পেট্রোল, ডিজেল, সেগুলো তো আমি কিনতে পারবো না যদি আমার বৈদেশিক মুদ্রা না থাকে। কারণ আমাদের ইন্ডিয়ান যে রুপিতে সেটাতে তো আমরা ট্রেড করতে পারি না। যেমন ধরো কিছুদিন আগে সেই খবর দেখছিল না, যে তোমার শ্রীলঙ্কাতে একদম সে হাহাকার পড়ে গেছে, একদম ওই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ঘরে হামলা হচ্ছে, তাদের তোমার বৈদেশিক মুদ্রা ভান্ডারটা একদম শেষ হয়ে গেছিল, তাই তারা বাইরের থেকে কিছু ইম্পোর্ট করতে পারছিল না, সেই জন্য। ওকে, তাই যে কোনো কিছু রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। ওকে, নেক্সট, নিচের কোনটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য? 7 5 ইয়ার প্ল্যান, 7 5 ইয়ার প্ল্যানের উদ্দেশ্য কোনটা, অবজেক্টিভ? সঠিক উত্তর হলো খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি। খাদ্যশস্য, এই যে প্রোডাকশন অফ ফুড গ্রেন, খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি, এটা তোমার 7 5 ইয়ার প্ল্যানের গোল, মানে অবজেক্টিভ ছিল আর কি। ইনক্রিজ ইনফ্রাস্ট্রাকচার, মানে পরিকাঠামো বৃদ্ধি। পরিকাঠামো বৃদ্ধি এটা কোথায়, এটা তোমার 8 5 ইয়ার প্ল্যানে তোমার বলা হয়েছিল আর কি। আর এলিমিনেশন অফ প্রভার্টি, যে দরিদ্র দূরীকরণ, এটা বলা হয়েছিল, এটা ধরো কোশ্চেন আমাদের ডাব্লিউবির অনেক পরীক্ষাতেও আসে ওয়েস্ট বেঙ্গলে। এটা 5th 5 ইয়ার প্ল্যানে, মানে পঞ্চম প্ল্যানে তোমার এলিমিনেশন অফ প্রভার্টি। নেক্সট হচ্ছে ইমপ্রুভ স্ট্যান্ডার্ড অফ লিভিং, বা জীবনযাত্রার উন্নতকরণের জন্য, এইটা বলা হয়েছিল তোমার প্রথম 5 ইয়ার প্ল্যানে। প্রথম 5 ইয়ার প্ল্যানে এর কথাটা বলা হয়েছিল। ওকে, নেক্সট, রেভিনিউ রিসিপ্ট আর অ্যাজ দে ডু নট লিড টু এ ক্লেম অন দ্য গভর্নমেন্ট, রাজস্ব প্রাপ্তিগুলি হলো ড্যাশের কারণ সেগুলি সরকারের উপর কোনো দাবির পরিচালিত করে না। এর সঠিক উত্তর হলো নন রিডিমেবল। দেখতে পাচ্ছি ইকোনমির একদম কোর কনসেপ্ট এইগুলো, মানে যারা ডাব্লিউবিসিএস দেয়, এসএসসি সিজিএল দেয়, তাদের জন্য এইগুলো মানে সেইগুলো জিজ্ঞাসা করে আর কি। ওকে, নন রিডিমেবল, এগুলো কোর কনসেপ্ট আর কি তোমার ইকোনমির, যে যাদের ইকোনমি ডিটেলসে পড়ানো হয়, আমিও পরবর্তীকালে পড়াবো আর কি, তো তখন পড়াবো। নন রিডিমেবল। রেভিনিউ রিসিপ্ট কি, যে ধরো আমরা ট্যাক্স পে করি, ট্যাক্সটা সরকারের কাছে যায়, সেই সরকারের কাছে যেটা থাকে সেটা সরকার তোমার এমনি রিডিম করে দিতে পারে না, তার জন্য তার কাছে পার্লামেন্টের পারমিশন নিতে হয়। যে ওই মানি বিল পাস হয় না আর্টিকেল 110-এর ইয়েতে, সেইটাতে পাস করতে হয়, তাই এটা তোমার উত্তর হবে নন রিডিমেবল বা খালসাযোগ্য নয়। ওকে, নেক্সট, দ্য প্ল্যান বিটুইন 5th 5 ইয়ার প্ল্যান অ্যান্ড 6th 5 ইয়ার প্ল্যান, যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে সময়টাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো রোলিং বা ঘূর্ণায়মান প্ল্যান। এই কোশ্চেনটা অনেকবার আসে আমাদের ডাব্লিউবির পুলিশের পরীক্ষাগুলোতে, এটাও ধরো প্রিভিয়াস ইয়ারে এসেছে। এটাকে তোমার ঘূর্ণায়মান প্ল্যান বা রোলিং প্ল্যান বলে। এর সময়টা কত, 1978 to 1983। এইটা রোলিং প্ল্যান কি বলা হয় জানো? সেই সময় ধরো আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, বাট সেই সময় এই 1978-এর সময় তোমার ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট হেরে যায়, কংগ্রেস গভর্নমেন্ট পড়ে যায়, তারপর জনতা গভর্নমেন্ট আছে মোরারজি দেশাই। সেই সময়তে তোমার ওরা 5 ইয়ার প্ল্যানটাকে মানে কন্টিনিউ করেনি, তারা ওই প্রতি 1 বছর অন্তর একটা করে প্ল্যান চালাতো, সেই প্ল্যানটাকেই বলা হতো তোমার রোলিং প্ল্যান। ওকে, নেক্সট, the contribution made by each sector of the economy into GDP is called, জিডিপির অর্থনীতিতে প্রত্যেকটি সেক্টরের অবদানকে কি বলা হয়? দেখো কোশ্চেনের মধ্যে উত্তর আছে।
প্রত্যেকটা সেক্টর তো জিডিপিতে কন্ট্রিবিউট করে, তো এই কন্ট্রিবিউশনটাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো স্ট্রাকচারাল কম্পোজিশন। প্রত্যেকটা স্ট্রাকচারাল কম্পোজিশন বা সেক্টরাল কম্পোজিশন, সেক্টরাল কম্পোজিশন মানে প্রত্যেকটা সেক্টর কন্ট্রিবিউট করে জিডিপিতে, সেই কন্ট্রিবিউশনটাকে তোমার বলা হয় যে স্ট্রাকচারাল কন্ট্রিবিউশন বা কাঠামোগত রচনা। ওকে, বাকি এগুলো নয়, নর্মাল কম্পোজিশন, রিয়েল জিডিপি, রিয়েল কম্পোজিশন, এগুলো আলাদাই। ওকে, নেক্সট। হোয়াইল কম্পিউটিং ন্যাশনাল ইনকাম ড্যাশ ইজ টেকেন অ্যাজ এ ফ্যাক্টর। জাতীয় আয় গণনা করার সময় ড্যাশ একটি ফ্যাক্টর হিসাবে নেওয়া হয়। কোনটাকে মানে গোনা হয় আর কি, যখন জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয়? সঠিক উত্তর হলো রপ্তানি বা এক্সপোর্ট। জাতীয় আয় যখন ক্যালকুলেট করা হয় তখন তোমার রপ্তানিটাকে নেওয়া হয়, কারণ আমরা বিদেশ থেকে যে ডোমেস্টিক্যালি প্রডিউস, যেগুলো ধরো আমরা ভারতে যেগুলো প্রডিউস করি সেগুলো বাইরে বিক্রি করে যে টাকাটা পাই, সেইটাকে তোমার ক্যালকুলেট করা হয় যখন হোল ন্যাশনাল ইনকামটা আমার ক্যালকুলেট করা হয়। এগুলো ইকোনমির পুরো কোর কনসেপ্ট, এমনি নর্মালি যা হোক হবে না, বুঝতে পারছো? মানে আগের বারে প্রিভিয়াস ইয়ারে ভালো ভালো লেভেলের কোশ্চেন দিয়েছে ইকোনমি। নেক্সট, the dash industry covered a wide range of products from transistor set to television. শিল্প থেকে ট্রানজিস্টর সেট থেকে টেলিভিশন পর্যন্ত বিতস্তত পণ্যকে কোন দ্রব্যটা কভার করে? এটা তো পারবে। সঠিক উত্তর হলো ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স দ্রব্যটা, দেখো ট্রানজিস্টর সব আছে। দেখো ফার্টিলাইজার মানে সার, ক্যানেল ইরিগেশন সেচ, জুট প্রসেসিং মানে পাট, এইগুলো তো তোমার নয়, এগুলো কোনো মতেই তো হবে না। তাহলে একটাই আমাদের অপশন পড়ে রয়েছে ইলেকট্রনিক্স, এটাই উত্তর হবে। নেক্সট, ভারতে কোন বছর ওরে কাজের জন্য জাতীয় খাদ্য কর্মসূচি চালু করা হয়েছিল? ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম কোন বছর চালু হয়? বলবো এইসব কোশ্চেন যদি না জানো স্কিপ করে আসতে, অপশন তোমার স্কিপ করতে জানতে হয় পরীক্ষাতে, যে সব দাগিয়ে দিয়ে আসবো যদি নেগেটিভ খাবো সেরকম না। সঠিক উত্তর হলো 2004। 2004 সালে তোমার ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল। নেক্সট, বাজেট ডকুমেন্ট ক্লাসিফাই টোটাল এক্সপেন্ডিচার ইনটু। বাজেটের নথিগুলি মোট ব্যয়কে ড্যাশ কিসে শ্রেণীবদ্ধ করে? সঠিক উত্তর হলো প্ল্যান্ড অ্যান্ড নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার। যে বাজেটটাকে আগে তোমার দুটো ভাগে ভাগ করা হতো, কি যে কিছু খরচা আমরা প্ল্যান করে করবো, কিছু খরচা তোমার নন প্ল্যান, যে ধরো হঠাৎ করে তোমার ভূমিকম্প চলে এলো বা তোমার সাইক্লোন চলে এলো, দিয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেলো, সেগুলো তো কোনো প্ল্যানিং থাকে না ভবিষ্যতের জন্য, সেই সবগুলোকে ভাগ করা হতো। বাট বর্তমান দিনে এটা করা হয় না। এটা 2011 সালে এটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল, যে এই ব্যবস্থাগুলো তোমার অ্যাবলিশ করে দিয়েছিল। কার রেকমেন্ডেশনে? সি রাঙ্গারাজন কমিটি, রাঙ্গারাজন কমিটি, সি রঙ্গরাজন কমিটির অ্যাডভাইজারে তোমার 2008 থেকে এটা তোমার অ্যাবলিশ করে দেয়। এখন আর এই প্ল্যান নন প্ল্যান এক্সপেন্ডিচার এইভাবে এখন আর বাজেট প্রস্তুত হয় না। ওকে, নেক্সট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভড এ নিউ সেন্ট্রাল সেক্টর স্কিম এন্টাইটেল ন্যাশনাল বি কিপিং অ্যান্ড হানি মিশন হুইচ ইজ অ্যাসোসিয়েটেড টু রেভলিউশন। দেখো এটা যদি আমার কেউ WBCS 1000 সিরিজ ফলো করেছো জিকের জন্য, তারা আমি সেখানে করিয়েছিলাম, তবু আজ আবার বলবো। ধরো, জাতীয় মৌমাছি পালন ও মধু মিশন শিরোনামের জন্য কোন বিপ্লবের সাথে যুক্ত? সঠিক উত্তর হলো সুইট রেভলিউশন বা মিষ্টি রেভলিউশন। এটা তোমার হানি বি কিপিং এর জন্য এটা ইম্পর্টেন্ট আর কি। ওকে, অনেক সময় মনে হতে পারে যে হানি আছে, হানিটা লাগিয়ে দিয়ে আসবো, বাট এখানে সুইট, এটাকে তোমার সুইট রেভলিউশন, নামটাকেই তোমার সুইট রেভলিউশন বলা হয়, হানি রেভলিউশন বলা হয় না। ওকে, নেক্সট, এখানে একটা অপশন আছে সেন্ট্রাল সেক্টর স্কিম। সেন্ট্রাল সেক্টর স্কিম মানে হচ্ছে গভর্নমেন্টে দুটো হয়, একটা সেন্ট্রাল সেক্টর স্কিম, একটা সেন্ট্রালি স্পন্সার্ড। এটার 100%টা তোমার ইউনিয়ন গভর্নমেন্ট পে করবে, ইউনিয়ন গভর্নমেন্ট টাকাটা পে করবে যে স্কিমগুলো। আর একটা হয় তোমার সেন্ট্রালি স্পন্সার্ড, সেন্ট্রালি স্পন্সর্ড। এটাতে কি হয়, গভর্নমেন্ট মানে ইউনিয়ন গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে টাকাটা ভাগ হয়ে যায়। বেশিরভাগটাই তোমার 60-40 থাকে বা 50-50 যখন মানে বিভিন্ন স্কিম ওয়াইজ এটা ডিপেন্ড করে আর কি। ওকে, নেক্সট, আফটার ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া লঞ্চ ফার্স্ট এভার 5-year প্ল্যান। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে লঞ্চ করা হয়েছিল?
এখানে অপশনটা এই জায়গাটায়, এটা চতুর্থ অপশন যেটা হবে সেটা 1951, আসলে বাংলাতে আছে তো তোমরা পড়তে পারছো। সঠিক উত্তর হলো 1951 সালে। 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমার চালু হয়। 1951 থেকে 56 তোমার হয়েছিল। আচ্ছা, এই সাথে সাথে কিছু কোশ্চেন আছে যেগুলো প্রায়ই আমাদের ডাব্লিউবির পরীক্ষাতে দেখা যায় বা পরবর্তীকালে এসএসসি জিডিতেও আসতে পারে। সেটা হচ্ছে তোমার প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন কত সালে? কনফিউশন হয় এই জায়গাগুলো। প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশন তোমার চালু হয় 1950-তে, 1950-এ। আরেকটা হয় তোমার এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এইটা হয়েছিল 1952-তে। এই কোশ্চেনগুলো প্রায়ই জিজ্ঞাসা করে দিয়ে সালটা দিয়ে দেবে, সালটাই বেশি আসে আর কি। ওকে, নেক্সট। চিনি শিল্পের জন্য প্রাথমিক কাঁচামাল কি? সবাই পারবে, সোজা কোশ্চেন একদম। সঠিক উত্তর হলো আখ। চিনি শিল্পেতে চিনির জন্য তো তোমার আখটাই লাগে। আখ থেকে রসটা বার করে তারপর বিভিন্নভাবে রিফাইন করে তোমার তৈরি করে, ইংরেজিতে সুগার কেন, আখ। ওকে, নেক্সট। হুইচ এখন, আচ্ছা এখানে বলছি, এখন অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য এবং প্রাকৃতিক গ্যাস স্থানান্তরের জন্য পরিবহনের জন্য কোন মাধ্যম ব্যবহার করা হচ্ছে? তো জানো যে ওই পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাসের জন্য কি ব্যবহার করা হয়? এটা সাধারণ জ্ঞান একদম। সঠিক উত্তর পাইপলাইন। পাইপলাইন দিয়ে তোমার পেট্রোলিয়াম ব্যবহার যাবে আর কি। বায়ুপথে থোড়ি পেট্রোলিয়াম যাবে, বা বাসে করে থোড়ি তোমার গ্যাস, ন্যাচারাল গ্যাস ট্রান্সফার করে যাবে। ওই সিলিন্ডার যেতে পারে একটা আলাদা ব্যাপার, বাট লার্জ স্কেলে যাওয়ার জন্য তোমার পাইপলাইনই দরকার হয়। দেখবে এখন দেখবে বিভিন্ন জায়গাতে তোমার পাইপলাইন বেছাচ্ছে আর কি, গ্যাসের জন্য বা পেট্রোলিয়ামের জন্য। ওকে, নেক্সট। দেশের স্বাধীনতার আগে ভারতের বিশেষভাবে তার ড্যাশ শিল্পের জন্য পরিচিত ছিল। স্বাধীনতার আগে ভারত তোমার কিসের জন্য পরিচিত ছিল? কোন শিল্পের জন্য ভারত? সঠিক উত্তর হলো হস্তশিল্প বা ইংরেজিতে হ্যান্ডিক্রাফটের জন্য ভারত পরিচিত ছিল। ওকে, দেখো মশলাটার জন্য বিদেশিরা এসেছিল, বাট ভারতের ইন্ডিপেন্ডেন্সের আগে তোমার ভারত পরিচিত ছিল নিজের হস্তশিল্পের জন্য। ওকে, গান্ধীজি চরকা ঘুরিয়ে সেই তোমার স্বদেশী আন্দোলনের দিয়ে করেছিল সেই সবগুলো, ওই জন্য তোমার হ্যান্ডিক্রাফট ভারতের খুব ফেমাস ছিল। ঢাকায় মসলিন ছিল আমাদের আগে, হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট। নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতের দারিদ্র সীমানা গণনার জন্য নমুনা সমীক্ষা পরিচালনা করে? এই যে দারিদ্র সীমা, যে বিপিএল যে কার্ড ইস্যু করা হয়, তার বিপিএল যে কার্ড ইস্যু করা হয় সেগুলোর জন্য তো একটা সমীক্ষা করা হয়, সেটা কোন সংস্থাটা করে? সঠিক উত্তর হলো এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, এটার ফুল ফর্ম। ওকে, বর্তমান দিনে এনএসএসওটা আর নেই। বর্তমান দিনে ধরো এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, আর সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, এই দুটো যোগ করে দেওয়া হয়েছে, দুটো অফিসকে এক করে তোমার এনএসও। এখন এনএসও তোমার এটা পাবলিশ করে। এটা হয়তো ওরা কোশ্চেন আপডেট করেনি আর কি, এসএসসি ওই পুরোনো ধাঁচের কোশ্চেন নিয়ে চালিয়ে যাচ্ছে প্রিভিয়াস ইয়ার থেকে। ওকে, এই বর্তমান দিনে এনএসও, এই এনএসও তোমার ইনফ্লেশন ডাটা, যে মুদ্রাস্ফীতি, এই যে ধরো 4%, 6%, 8% ইনফ্লেশন বিভিন্ন সময় খবরে দেখা যায় না, সেই মুদ্রাস্ফীতি ডাটাটাও তোমার এই এনএসও পাবলিশ করে আর কি। ওকে, নেক্সট। পৃথিবীর মোট ভূপৃষ্ঠের কত ভাগ ভারতের? ভারতের ভূপৃষ্ঠটা কত ভাগের? তো টোটাল পৃথিবীর যে ল্যান্ডমাস আছে তার মধ্যে ভারতের আয়তনের দিক থেকে কত পার্সেন্ট জায়গা অকুপাই করেছে? সঠিক উত্তর হলো 2.4%। এটা তো সবাই জানো, সবাই না জানো জেনে রাখা দরকার আর কি, 2.4%। ওকে, নেক্সট। ভোক্তা সুরক্ষা বিধিমালা 2021 অনুসারে জেলা কমিশনের অভিযোগগুলি বিবেচনা করার এখতিয়ার থাকবে যেখানে পণ্য বা পরিষেবা মূল্য বিবেচনা দেওয়া হয়। ওই যে কনজিউমার ফোরাম থাকে না বিভিন্ন জেলায়, তারা কত টাকার পর্যন্ত ডিসপিউট হলে তারা সেটা রিজলভ করতে পারে। এটা নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে, দেখো, অ্যাজ পার কনজিউমার প্রোটেকশন রুল 2021, ডিস্ট্রিক্ট কমিশন শ্যাল হ্যাভ দ্য জুরিসডিকশন টু এন্টারটেইন কমপ্লেন where the value of goods or service paid as consideration। এর সঠিক উত্তর হলো 1 কোটি টাকার। এই আচ্ছা, এটা 1 কোটি টাকার নিচে হবে। এক সেকেন্ড, ছাড়িয়ে গেছে নয়, 1 কোটি টাকার নিচে।
কোটি টাকা কমে যে ডিসপিউটগুলো সেইগুলো তোমার এরা ইয়ে করতে পারে আর কি, রিজলভ করতে পারে। তারপর তাছাড়া হলে তার উপরে বেশি হলে তাদেরকে ওই স্টেট লেভেলের যে কনজিউমার ফোরাম সেখানে যেতে হবে। নেক্সট, ড্যাশ ইজ ইকুয়াল টু সাম অফ টোটাল গ্রস ভ্যালু অ্যাডেড অল দ্য ফার্ম ইন ইকোনমি। অর্থনীতির সমস্ত সংস্থাগুলি যোগ করার মোট মূল যোগফল কি? সঠিক উত্তর এটা সহজ একদম, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সব কিছু বা ইংরেজি হিন্দিতে বলে সকল ঘরেলু উৎপাদ, যে সব কিছু এই যে বলে দিচ্ছে গ্রস ভ্যালু অফ অ্যাডেড অল দ্য ফার্ম ইন ইকোনমি। ওকে, নেক্সট, সব আমি ইকোনমি নিয়ে আসবো, ইকোনমি লেকচার প্রচুর কোশ্চেন আসছে, ইকোনমিটা এবার শুরু করা দরকার আমার। আচ্ছা, ড্যাশ এনপিএস। এনপিএস হলো একটি স্বেচ্ছাসেবী সংজ্ঞায়িত অবদান অবসর সঞ্চয় স্কিম, যা গ্রাহক তাদের ভবিষ্যৎ সংক্রান্ত সর্বোত্তম সিদ্ধান্ত নিতে সক্ষম করার জন্য পদ্ধতিগত সঞ্চয়ের মাধ্যমে। বাংলাটা কিছুই বোঝা গেল না, এনপিএস এর ফুল ফর্মটা বলো ব্যাস। এনপিএস কি? বাংলা পড়ে বোঝা যাচ্ছে না, ইংরেজিতে পড়লে বুঝতে পারবে। ডিফাইন্ড কন্ট্রিবিউশন রিটায়ারমেন্ট সেভিং স্কিম। ওকে, সঠিক উত্তর হলো এনপিএস। এনপিএস এর ফুল ফর্ম হলো ন্যাশনাল পেনশন সিস্টেম। ধরো তোমরা যে এসএসসি জিডিতে চাকরি পেয়ে যে জয়েন হবে, তোমাদের পেনশন থাকবে না। আগে যেমন আগেকার লোকে যেমন পেনশন থাকতো, বর্তমান দিনে এখন পেনশন নেই। এখন তোমাকে তোমার স্যালারির 10% কন্ট্রিবিউট করতে হবে। তুমি যতদিন চাকরি করবে 10% কন্ট্রিবিউট করবে, সেই টাকাটাই পরবর্তীকালে তোমার কাছে তুমি পেনশন হিসাবে তোমার রিটায়ারমেন্টের পরে তুমি নিতে পারো। এটাকেই তোমার ন্যাশনাল পেনশন সিস্টেম বলা হয় এটাকে। ওকে, নেক্সট, 1917 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল? যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছিল 1971-এ, সেই সময় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল ভারতে? সঠিক উত্তর হলো চতুর্থ বা ফোর্থ 5 ইয়ার প্ল্যানটা সেই সময় চলছিল। এর সময়সীমাটা যদি কোনো সময় জিজ্ঞাসা করে 1969 টু 1974, সেই সময় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল। নেক্সট, ভারতের সবুজ বিপ্লবের প্রথম পর্যায়ের সময়কাল কি ছিল? যে যখন গ্রিন রেভলিউশনটা হয়েছিল তার সময়কালটা কি ছিল? সঠিক উত্তর হলো মিড 1960 থেকে 1970, মানে মধ্য 1960-এর দশকের মধ্য থেকে 1970 দশকের মধ্য সময় পর্যন্ত এটা চলেছিল আর কি। ওকে, নেক্সট, ভারতের ব্যাংক নোট ইস্যু করার একমাত্র কর্তৃক কে রয়েছে? ভারতে ব্যাংক নোট কে ইস্যু করতে পারে? কে ব্যাংকের নোটগুলো ইস্যু করে? সঠিক উত্তর হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। ভারতীয় রিজার্ভ ব্যাংক তোমার ব্যাংক নোট ইস্যু করে। নোটে দেখবে গভর্নমেন্টের সাইন থাকে না, ওটা আরবিআই ইস্যু করে। ঠিক আছে, নোট তো ইস্যু করে, বাট কয়েনগুলো কারা ইস্যু করে? যে আমাদের 1 টাকা 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, সেইগুলো কে ইস্যু করে? কয়েন আর সাথে তোমার 1 টাকার নোট, 1 টাকার নোট, এইটা তোমার ভারত সরকার ইস্যু করে। দেখবে যদি কারো কাছে 1 টাকার নোট থাকে, সেখানে তোমার ভারত সরকার এর ফাইন্যান্স সেক্রেটারি সাইন থাকবে, গভর্নরের সাইন থাকবে না। ভালো করে লক্ষ্য করবে এটা। ওকে, নেক্সট, নিচের মধ্যে কে বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা? এই কোশ্চেনটা আমি ওই আমার 1000 সিরিজে একবার এসেছিল, যদি কেউ দেখেছে তারা উত্তরটা করতে পারবে। সঠিক উত্তর হলো মোহাম্মদ ইউনিস। মোহাম্মদ ইউনিস হচ্ছে তোমার বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। ইনি তোমার 2006 সালে নোবেল পিস প্রাইজ পেয়েছিল, নোবেল পিস প্রাইজ, শান্তি পুরস্কার। ওকে, নেক্সট, ভারতের একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার থিম কি ছিল? 11 5 ইয়ার প্ল্যানের থিম কি ছিল? 5 ইয়ার প্ল্যান নিয়ে একটা ভিডিও আনতে হবে, দেখতে পাচ্ছি এই থিম থেকে প্রচুর কোশ্চেন আসছে। সঠিক উত্তর হচ্ছে টুয়ার্ডস ফাস্টার এন্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, বা দ্রুত ও আরো অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দিকে। এটা হচ্ছে তার থিম ছিল। যদি কারোর বাংলা তখন মানে বুঝতে না পারো, ইংরেজিটা একটু দেখে নেবে। ওকে, নেক্সট, the total value of goods and service traded is considered to be the dash of the trade। লেনদেন কর্তৃক পণ্য ও পরিষেবার মোট মূল্যকে বাণিজ্যের ড্যাশ হিসাবে বিবেচনা করা হয়।
এর সঠিক উত্তর হলো আয়তন বা ভলিউম। কতটা পরিমাণ তোমার পণ্য তুমি রপ্তানি করছো বা আমদানি করছো তার ভ্যালুটা ডিসাইড হয় তোমার মানে পরিমাণটা কত তার উপরে। ওকে, নেক্সট, নিচের কোনটি সরকারের রাজস্ব বাজেটের অংশ নয়? এই যে এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রেভিনিউ বাজেট। ভারতে দুটো বাজেট, মানে বাজেটে দুটো ভাগ হয়, একটা রেভিনিউ পার্ট, ক্যাপিটাল পার্ট। ওই রেভিনিউ পার্টের কোনটা অংশ নয়? আমার ইচ্ছা কোশ্চেন দিচ্ছে, এগুলো এসএসসি দিচ্ছে, এটা করবে কি করে? ঠিক আছে না, আমি ইকোনমি লেকচার নিয়ে আসবো, ভালোভাবে ইকোনমিটা পড়তে হবে। এর সঠিক উত্তর হলো প্ল্যান ক্যাপিটাল এক্সপেন্ডিচার। দেখো সবগুলোর মধ্যে রেভিনিউ অপশন আছে, যদি কারোর মানে এলিমিনেটও করতে হয় এই রেভিনিউ দেখে এলিমিনেট করবে। প্ল্যান ক্যাপিটাল এক্সপেন্ডিচার এটা তোমার ক্যাপিটাল ভাগের দিকে পড়ছে। যাই হোক, এটা এখন আমি ইকোনমির লেকচার শুরু করছি না, দেখছি এই সপ্তাহটা তো গেল, পরে নেক্সট সপ্তাহ থেকে যদি নতুন বছর থেকে যদি শুরু করা যায়। নেক্সট, উইথ ইন 2019 সালে কত মিলিয়ন টন অপরিশোধিত ইস্পাত উৎপাদনের সাথে ভারত বিশ্বের অপরিশোধিত ইস্পাত উৎপাদনের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে? কত টন উৎপাদন করেছিল? তাই তো, কি ফালতু কোশ্চেন এইগুলো, আমি বলবো ছেড়ে দিয়ে আসো, এগুলো কোনোভাবেই তুক্কা মারতে যাবে না। সঠিক উত্তর হলো 111 মিলিয়ন টন। 111 মিলিয়ন টন তোমার ক্রুড অয়েল ভারত সেই সময় তোমার উৎপাদন করেছিল, ক্রুড স্টিল প্রডিউস করেছিল, তাই সেকেন্ড র্যাঙ্ক। তাহলে ফার্স্ট র্যাঙ্কটা কার? ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে চায়না, প্রথম র্যাঙ্ক চায়না। ঠিক আছে, তো যাই হোক আজকের মতো এখানেই রাখছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে একটু জানাবে, আর তোমরা নেক্সট কোন টপিকের উপরে ভিডিও চাইছো সেটাও কমেন্টে জানাবে। ওকে, আর যদি কারোর এটার পিডিএফ দরকার হয় রিভিশনের জন্য, ফার্স্ট রিভিশনের জন্য পরীক্ষার আগে, তখন এই নিচে আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা এই কিউআর কোডটা স্ক্যান করে আমাদের টেলিগ্রামে জয়েন করে পিডিএফ অ্যাক্সেস করতে পারবে। থ্যাংক ইউ, আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, এরপরে তোমার সম্ভবত পলিটির ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।